হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড তোমাদের এই ভ্যাকেশন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। সো অনেক লম্বা একটা বন্ধ পাইছো তোমরা অ্যান্ড ফাইনালি আর 7-8 দিনের মধ্যে তোমাদের বন্ধ শেষ। আবার পড়াশোনাতে একটু ব্যাক করতে হবে, কারণ তোমাদের এসএসসির রেজাল্ট দিয়ে দিবে জুলাইয়ের ঠিক 20 তারিখে। সো এসএসসি রেজাল্ট দেওয়ার পরেই তোমাদের এইচএসসির জন্য কলেজের প্রিপারেশন নেওয়া, কোন কলেজে ভর্তি হবা, কোন কোন সাবজেক্ট চয়েস দিবা, এই সব কিছু শুরু হয়ে যাবে। সো আমি দেখেছি ম্যাক্সিমাম ব্যবসায় শিক্ষা বিভাগের যারা স্টুডেন্ট তারা ব্যবসায় শিক্ষা বিভাগেই থেকে যায়। তো তোমাদের যেহেতু এসএসসি তে শর্ট সিলেবাস ছিল, ওই শর্ট সিলেবাসের নলেজ গ্যাপ ওইটাকে আমরা কতটুকু কমিয়ে তোমাদেরকে এইচএসসির জন্য প্রিপেয়ার্ড করে দিতে পারি, যাতে করে তোমাদের যে ফাউন্ডেশনটা আছে সেটা তোমাদের এইচএসসির ক্লাস শুরু করার আগেই কমপ্লিট হয়ে যায়। সো তারই জন্য আমরা তোমাদের বেসিক বিল্ডিং ক্লাসগুলো নিয়ে আসছি। এন্ড আজকে তোমাদের ম্যানেজমেন্ট এই সাবজেক্টটার একদম ক্লিয়ার একটা আইডিয়া দিয়ে দিব যে এই সাবজেক্টে ভালো করার জন্য তোমার কি করা উচিত। আজকের ক্লাসে তোমাদের আমি যৌথ মূলধনী কোম্পানি, যেটা ম্যানেজমেন্টের সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টার সবাই মনে করে, বাট তোমরা আজকের ক্লাসের পর মনে করবা না, কারণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে ম্যানেজমেন্টের পুরো রোডম্যাপটা দেখাই দিব। কোন কোন চ্যাপ্টার থেকে এইচএসসি তে কোশ্চেন আসে, কেমন ক্যাটাগরির প্রশ্ন আসে, অ্যাডমিশন টেস্টে কেমন প্রশ্ন আসে, সবকিছু আজকে নেক্সট 1.5 ঘন্টার এই একটা ক্লাসে তোমাদেরকে আমি কমপ্লিট করাই দিব। ইয়েস। সো কমেন্টে তোমরা অনেকে লিখতেছো ভাই আসসালামু আলাইকুম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তার আগে আমাকে একটু তোমরা কমেন্টে জানাও এর আগে কে কে আমার ক্লাস করছো, বা আজকে কার কার সাথে আমার ফার্স্ট ক্লাস, বলো আমাকে একটু কমেন্টে জানাও। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে এমন কে কে আছো যার সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস, বলো। তার পাশাপাশি আরেকটা জিনিস জানাও, তোমাদের দেখি মনে আছে কিনা, এসএসসি তে ব্যবসা উদ্যোগে তোমাদের কয়টা চ্যাপ্টার ছিল, দেখি কারো মনে আছে কিনা, নাকি ভুলে গেছো। সাবা তাবাসসুমের সাথে আজকে ফার্স্ট ক্লাস, ওকে। তারপর হলো নিদ্রা, আচ্ছা নুসরাত জাহান নিদ্রা বলতেছে ভাইয়া করছি, বহুত ক্লাস করছি। আচ্ছা, আর কেউ? শারিকা তাসনিম বলতেছে আগে ক্লাস করছিলাম। সুমনা বলতেছে আজকে নতুন, অনলি ক্লাস করছি, মিরপুরে দেখাও করছি। ও নিদ্রা, ঠিক আছে। 7টা চ্যাপ্টার, কেউ বলতেছে 6টা চ্যাপ্টার, বাহ। আগে আমি করছি ভাইয়া, এমডি আসাদুল, ওকে। ক্লাস 10-এ ক্লাস করছি, জান্নাতুল রাইসা, ওকে। 6টা চ্যাপ্টার ছিল না? ওকে, মুসলিমা বিজিএস ক্লাস করছি, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। সো মোটামুটি অনেকে ক্লাস করছো, অনেকে ক্লাস করো নাই। যারা ক্লাস করো নাই তারা আজকে ক্লাস করলেই বুঝে যাবে আমি তোমাদেরকে কেমন ভাবে ক্লাসে পড়িয়ে থাকি, ঠিক আছে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তোমাদের কাইফ ভাইয়া। এইচএসসি তে তোমরা যারা 10 মিনিট স্কুলের সাথে ক্লাস করবা তারা আমাকে ম্যানেজমেন্ট এই সাবজেক্টটাতেই পাবা। আমি বর্তমানে লেখাপড়া করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট সাবজেক্টটাতেই, বাট তোমরা ক্লাস শুরু করতে করতে আমার লেখাপড়া শেষ হয়ে যাবে, ওকে। তো এসএসসি তে তোমরা পড়ছো 6টা চ্যাপ্টার, মাথায় রাখো একটু, এসএসসি তে তোমরা পড়ছো 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টারের মধ্যেও তোমাদের আরো টপিক আলাদা করা ছিল, তাই না বলো? এই 6টা চ্যাপ্টারের ভেতর থেকেও আবার টপিক ছোট ছোট করা ছিল, যে সবগুলো টপিক পড়া লাগবে না। যেহেতু আমি তোমাদেরকে আজকে ক্লাসের প্রথমেই বলছি আজকে এই যে চ্যাপ্টারটা তোমরা পড়বা আমার সাথে, বেসিক বিল্ডিং ক্লাস করবা, এই যৌথ মূলধনী কোম্পানি থেকে আমি তোমাদেরকে বলি এইচএসসি তে খেয়াল করো,
এইচএসসি তে তোমার কলেজের পরীক্ষায়, ঠিক আছে, এইচএসসি তে তোমার কলেজের পরীক্ষায় 2টা সৃজনশীল আসবেই, 3টাও আসতে পারে। এবং তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। আমি যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় 12টা ম্যানেজমেন্টের প্রশ্ন আসে। এই একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে 3 থেকে 4টা, একটা চ্যাপ্টার থেকেই। বুঝতে পারতেছো আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট হবে। অ্যাডমিশন টেস্টের টাইমে স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা দেখে সবচেয়ে বেশি ভয় পায়। হ্যাঁ, এটা কমার্সের ক্লাস, এটা কমার্সের ক্লাস। যদি কেউ এরকম থাকে যে ভাই আমি সায়েন্স থেকে কমার্সে আসবো, তাহলে তারাও আজকে ক্লাসটা করতে পারো। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো একটা ডিফারেন্স তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা হলো একটা ডিফারেন্স তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যারা এসএসসি তে ম্যানেজমেন্ট পড়ছো, এসএসসির ম্যানেজমেন্ট যদি এইটা হয়, জাস্ট আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এসএসসির ম্যানেজমেন্ট যদি এটা হয় বা ব্যবসায় উদ্যোগ যদি এটা হয়, এইচএসসির ব্যবসায় উদ্যোগ হলো এইটা। আমি ভয় দেখাচ্ছি না, আমি রিয়ালিটি বলতেছি। কারণ কি, তোমরা এসএসসি তে পড়ছো 6টা চ্যাপ্টার, একটা বই, 6টা চ্যাপ্টার পড়ছো, একটা বই পড়ছো। এইচএসসি তে তোমরা পড়বা 2টা বই, এন্ড অলমোস্ট চ্যাপ্টার থাকবে 22টা 23টা, সময় পাবা 16 মাস, সময় পাবা 16 মাস। ডিফারেন্সটা দেখছো? এসএসসি এইচএসসি, এসএসসি এইচএসসি, এতটুকু বললেও বোঝা যেত যে ভাইয়া আপনি মনে হয় ভয় দেখাচ্ছেন। দ্যাটস দ্য রিয়েল সিনারিও। দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে আজকের ক্লাসে আমি তোমাদেরকে একদম ইন ডিটেল ব্রেকডাউন করে করে দেখাই দিব যে এইচএসসি তে তোমাদের কি কি করতে হবে, কোন কোন চ্যাপ্টারে কি কি হয়, এন্ড এইচএসসির বেসিক কমপ্লিট করা মানে কি কি করা। ঠিক আছে, খেয়াল করো। আমাদের ফার্স্ট পেপারে, এইচএসসির ফার্স্ট পেপারে টোটাল আছে 12টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে আছে 10টা চ্যাপ্টার, টোটাল 22টা চ্যাপ্টার আছে আমাদের। यस, টোটাল আমাদের 22টা চ্যাপ্টার আছে। খেয়াল করো, ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে আমরা আজকে পড়বো যৌথ মূলধনী কোম্পানি। খেয়াল করো, এখন কথা হলো যে ভাইয়া আমি যদি এইচএসসির আগে থেকেই বুঝে যাই যে আমার এইচএসসি তে কি কি জিনিস মাস্ট বি পড়া লাগবে, আমি তাহলে কোন কোন জিনিসগুলো দেখবো। খেয়াল করো, এইচএসসি পরীক্ষায় বা এইচএসসি তে তুমি যখন, ঠিক আছে, সব চ্যাপ্টার পড়তে হবে, এই যে সুন্দর প্রশ্ন করছে এটাই বলে দিচ্ছি। এইচএসসি তে আমাদের পড়াশোনা কিন্তু এসএসসি থেকে একটু ডিফারেন্ট হয়, আমাদেরকে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে, আমাদেরকে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে। খেয়াল কর, আমি বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই অলওয়েজ। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, যেগুলো স্টার মার্ক দিব একদম মাথায় ঢুকাই নিবা, একদম মাথায় ঢুকাই নিবা, হ্যাঁ একদম মাথায় ঢুকাই নিবা। স্টার স্টার, এই যে 2টা চ্যাপ্টার বললাম, এই 2টা চ্যাপ্টার থেকে 4টা সৃজনশীল আসবে এইচএসসি পরীক্ষায়, 4টা সৃজনশীল। তারপরে সমবায় সমিতি পড়বা, আইনগত দিক পড়বা, তারপর হলো তোমার বলা যায় ব্যবসা উদ্যোগ। এই যে আমি চ্যাপ্টার গুলোকে টিক মার্ক দিলাম 1 2 3 4 5 6 7, এই 7টা চ্যাপ্টার তোমাদের পড়াই লাগবে। এই 7টা চ্যাপ্টার থেকে যাবতীয় সকল ক্যাটাগরির প্রশ্ন আসে। তাহলে কি বাকিগুলো পড়বো না? না, বাকিগুলো পড়তে হবে নলেজের জন্য, যাতে এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারো। এই চ্যাপ্টার গুলা থেকেই তোমাদের বেসিক অ্যাডভান্স মোটামুটি সব ক্যাটাগরির প্রশ্ন আসে। এন্ড এই জায়গা থেকেই তোমাদেরকে আমি কোশ্চেন করাবো কি, এই যে আজকে তোমাদেরকে আমি ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের বেসিক বিল্ডিং ক্লাসটা করাবো।
এরপর যদি সেকেন্ড পেপারে যাই, সেকেন্ড পেপারে আছে 10টা চ্যাপ্টার। এই যে একটা ইম্পর্টেন্ট, দুইটা ইম্পর্টেন্ট, তিনটা, চারটা, পাঁচটা, এই তো 1 2 3 4 5 6 7। এই যে চ্যাপ্টারগুলো দেখাই দিলাম, ঠিক আছে, এই যে চ্যাপ্টারগুলো দেখাই দিলাম, এই চ্যাপ্টারগুলো পড়লে তোমার এইচএসসির ম্যানেজমেন্ট কমপ্লিট ইনশাআল্লাহ। বলা যায় যে তুমি ভালো একটা রেজাল্ট করে আসতে পারবা। বুঝছো ভাইয়ার কথা? ক্লিয়ার? এখন যদি কেউ এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে চাও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কেউ যদি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে চাও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কেউ নিবা স্ক্রিনশট? কেউ নিবা? কেউ স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সেকেন্ড পেপার এসএসসি এর চ্যাপ্টার গুলার মতো লাগতেছে, মিল আছে বাট সম্পূর্ণ সেম না। মিল পাবা বাট সম্পূর্ণ সেম হবে না। বুঝছো? এতগুলা কেন? সমস্যা নাই ভাই, এগুলা ইজি। আজকে একটা চ্যাপ্টার পড়াবো, তখনই বুঝে যাবা যে ভাই ইজি আছে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে আজকের পড়া শুরু করতেছি। আচ্ছা, তোমরা এসএসসি তে যৌথ মূলধনী কোম্পানি কি এটা মোটামুটি অনেকে পড়ছো। আমি তাও আরেকবার তোমাদেরকে বলি, যে কোম্পানি 1994 সালের আইনের দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে আমরা যৌথ মূলধনী কোম্পানি বলে থাকি। কি বলে থাকি? কত সালের আইন? 1994 সালের আইন। খেয়াল করো, এই যে এই প্রশ্নটা, এইটা এমসিকিউ আসছিল। কোথায় কোথায় এমসিকিউ আসছিল জানো বাবা? এই প্রশ্নটা এমসিকিউ আসছিল এইচএসসি তে, এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3বার আসছে এই প্রশ্নটা অ্যাডমিশন টেস্টে। বাংলাদেশে কোম্পানি আইন কত সালের? উত্তর হচ্ছে 1994 সালের। কত সালের? 1994 সালের। গেল। এরপরে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য, এই জায়গা থেকে পরীক্ষায় আমাদেরকে প্রশ্ন আসতে পারে এমসিকিউ, নিচের কোনটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য নয়? আমাদেরকে প্রতিটা বৈশিষ্ট্য ডিটেইলসে জানতে হবে। প্রথমত, আইন সৃষ্ট প্রতিষ্ঠান, তার মানে যে প্রতিষ্ঠান 1994 সালের আইন দ্বারা গঠিত পরিচালিত হয়েছে, ডেফিনেটলি ওইটা আইন দ্বারা সৃষ্ট বা আইনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এরপরে চিরন্তন অস্তিত্ব, মনে রাখবা কোম্পানি কখনো কোম্পানি একটা চিরন্তন বিষয়। কোম্পানি কি? চিরন্তন বিষয়। মনে রাখবা কোম্পানি কিন্তু দীর্ঘস্থায়ী না। কোম্পানি কি কিন্তু দীর্ঘস্থায়ী বলি নাই আমরা। দীর্ঘস্থায়ী মানে কি? যেটা একটা লম্বা টাইম পর শেষ হয়ে যায়, বাট চিরস্থায়ী। কোম্পানি আলটিমেটলি কখনো বন্ধ হয় না। এরপরে সীমিত দায়, কোম্পানির দায় সীমিত। শেয়ারের হস্তান্তর যোগ্যতা, শেয়ার হস্তান্তর করা যায়। একটা বাদ রাখছি, সেটা হলো কৃত্রিম ব্যক্তিসত্তা। এইটা বোঝানোর আগে আমি তোমাদেরকে চিরন্তন অস্তিত্ব কেন এটা বোঝাই দিচ্ছি। খেয়াল করো, আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই, নোকিয়া কোম্পানি। নোকিয়া কোম্পানি আজ থেকে 10-12 বছর আগে অনেক মোবাইল বিক্রি করতো, তাই না? নোকিয়া কোম্পানি বাজারে তাদের শেয়ার বিক্রি করেছিল, যেটা প্রতিটা বড় বড় কোম্পানি করে থাকে, শেয়ার বিক্রি করেছিল। শেয়ার বিক্রি করার মানে হলো একটা কোম্পানির এভারেজ বলা যায়, কোম্পানিটা যদি অনেক বড় হয় তাহলে বলা যায় 10-20 লাখ মানুষ একটা কোম্পানিতে মাস্ট বি শেয়ার কিনে রাখে। একটা দেশের বা দেশের বাইরের এরকম 10-20 লাখ মানুষ একটা কোম্পানি শেয়ার কিনে রাখতে পারে। এখন কথা হলো, এই যে এতগুলা মানুষ এই কোম্পানিকে টাকা দিছে, বা এতগুলা মানুষ একটা কোম্পানির শেয়ার কিনছে, কোম্পানি যদি বন্ধ হইতে হয় তাহলে এই 10-20 লাখ মানুষের মধ্যে একজন মানুষও থাকা যাবে না, একজনও থাকা যাবে না যারা কোম্পানির শেয়ার কিনে রাখছিল।
তার মানে সবাইকে শেয়ার বিক্রি করে দিতে হবে। বাট আমি যদি বলি নোকিয়া কোম্পানি এখন অনেক ডাউন খেয়ে গেছে, বাট এই 10 লাখ মানুষের মধ্যে কি একজন মানুষও পাওয়া যাবে না যে যে এখনো নোকিয়া কোম্পানি শেয়ার কিনে রাখছে? ডেফিনেটলি তোমরা বলবো অবশ্যই ভাই, এরকম 100-150 মানুষকে পাওয়া যাবেই। ঠিক একইভাবে পৃথিবীর যতগুলা কোম্পানি আছে সবগুলো কোম্পানিও যদি আমরা চিন্তা করি যে সব শেয়ার বিক্রি করে দিব, বাট এমন কিছু মানুষ থাকবে যারা ওই কোম্পানির শেয়ার কিনে রাখছে। একটা কোম্পানির যদি একজন মানুষও তার কাছে ওই কোম্পানির শেয়ারটা রেখে দেয়, ওই কোম্পানি কখনো বন্ধ হবে না, মানে একদম টোটালি বন্ধ হয়ে যাবে না। ডেফিনেটলি কোম্পানি অনেক ছোট হয়ে যাবে, ডাউন, একদম ডাউন হয়ে যাবে, বাট কোম্পানি বন্ধ হবে না। এন্ড দ্যাটস ওয়াই বলা হয় একটা কোম্পানি হলো চিরন্তন অস্তিত্বের অধিকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল নিচের কোনটি কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য, সে তখন তার অ্যান্সার নিয়েছিল চিরন্তন অস্তিত্ব। বুঝতে পারছো? এরপরে আমি যদি যাই কৃত্রিম ব্যক্তি সত্তা, ওয়ার্ডটার দিকে খেয়াল করো, কৃত্রিম ব্যক্তি সত্তা। আমরা যদি এটাকে টান দিয়ে এপাশে নিয়ে যে চিন্তা করি, প্রথম কথাই হলো ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো কাজ করা। ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো কাজ, মানে মানুষ না হয়েও মানুষের মতো কাজ, ব্যক্তির মতো কাজ। অনেকে বলতে পারো ভাইয়া এটাকে ভূত নাকি? ভূত না। একটা কোম্পানি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠাতা, বাট কোম্পানি প্রতিষ্ঠা করার পরে অনেক কিছুই হইতে পারে, সে ব্যক্তি ভালো হইতে পারে, সে ব্যক্তি খারাপ হইতে পারে, বাট একটা কোম্পানি কিন্তু তার নিজের মতো করে সামনের দিকে আগাবে। কোম্পানি যেহেতু একা একা নিজের মতো করে যে সামনের দিকে যেন আগাতে পারে, এটাকেই বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা থাকে একটা কোম্পানির, যখনই থাকে সে কোম্পানিতে মোটামুটি 3টা জিনিস করতে পারে। এখান থেকে তোমাদের এইচএসসি তে পরীক্ষায় প্রশ্ন আসবে। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে 1 নাম্বার, নিজ থেকে কোম্পানি লেনদেন করতে পারবে। একটা কোম্পানি নিজ থেকে লেনদেন করতে পারবে, একা একা নিজের কোম্পানি নিজের থেকে লেনদেন করতে পারবে। 2, পাওনা টাকা আদায় করতে পারবে। পাওনা টাকা আদায় করতে পারবে। মনে করো কোম্পানি কারো কাছে টাকা পেতো, তার কাছ থেকে টাকা নিতে পারবে একা একাই কোম্পানি নোটিশ দিয়ে। দেন কোম্পানি নিজে থেকে কারোর সাথে লেনদেন করতে পারবে, কোম্পানি নিজে থেকে কারো কাছ থেকে টাকা আদায় করতে পারবে, কোম্পানি নিজে থেকে কারো বিরুদ্ধে মামলাও করতে পারবে। একটা কোম্পানি যখন নিজে থেকে এই 3টা জিনিস করতে পারে, লেনদেন, টাকা আদায়, মামলা, তখনই বলা হয় সেই কোম্পানিটা কৃত্রিম ব্যক্তি সত্ত্বের অধিকারী। তখন কোম্পানিটা কি? কৃত্রিম ব্যক্তি সত্ত্বের অধিকারী। কোম্পানি সে মানুষ না হয়েও মানুষের মতো কাজ করে। বুঝতে পারছো? এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মানুষ না হয়েও মানুষের মতো কাজ করে। পরীক্ষা ডিরেক্ট বলবে কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বোঝায়, তখন তোমাদেরকে এই 3টা পয়েন্ট লিখতে হবে। প্রথমে লিখবা ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো কাজ করাকে কৃত্রিম ব্যক্তি সত্তা বলে। কৃত্রিম ব্যক্তি সত্তা এই 3টা জিনিস থাকে ডিরেক্ট। বুঝছো? আমি কিন্তু প্রতিটা টপিক থেকে কি আসবে কি না আসবে, কতটুকু পড়বা, কি কি পড়বা, সব কিছু বলে দিছি। এরপরে যদি যাই বিধিবদ্ধ দায়িত্ব, কোম্পানির এক একটা কোম্পানির যে লিমিটেড কিছু দায়িত্ব আছে ওগুলো কোম্পানিকে পালন করতে হবে। এরপরে সিল মোহরের ব্যবহার, কোম্পানির আলাদা নিজস্ব সিল থাকে, দেখবা কোনো একটা স্ট্যাম্প পেপারের পরে কোম্পানির নিজস্ব একটা সিল লেখা থাকে। জটিল গঠন প্রণালী, কেন? কারণ 1994 সালের আইন অনুযায়ী অনেক মানুষ একসাথে একটা কোম্পানি পরিচালনা করে, তাই জটিল গঠন প্রণালী হয়ে থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শিথিল, আমরা একটু পরে কোম্পানির প্রকারভেদ যখন পড়বো তখন তোমাদেরকে এই জিনিসটা বলবো। আর লাস্ট হলো বৃহৎ আয়তন প্রতিষ্ঠান, কোম্পানিটার আয়তন অনেক বড় হবে, মূলধনের পর্যাপ্ততা, টাকা পয়সা অনেক দরকার হবে, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, তার মানে সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
সকলের মতামতকে গুরুত্ব দিতে হবে, সকলের মতামতকে গুরুত্ব দিতে হয়। এরপরে কোম্পানি সংগঠনের গুরুত্ব, এটা হলো তোমরা এসএসসি তে ক্লাস 10 পড়ছো যে একটা কোম্পানি সংগঠন আমরা কেন করি, কারণ হলো আমরা একটা বড় প্রতিষ্ঠান গঠন করতে চাই, অনেক অনেক ভালো লেভেলের বিনিয়োগ হবে সেটা চাই, সঞ্চয় উৎসাহ পাবে মানুষ সেটা চাই। এইটা আমাদের একটা লেস ইম্পর্টেন্ট টপিক। কোম্পানি শব্দটির উৎপত্তি কোনটি থেকে হয়েছে দেখি, কেউ বলো তো। কোম্পানি শব্দটির, এটা দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন। আচ্ছা, এটা তোমাদেরকে পড়াই নাই যদিও, তাও মাথায় রাখো। কোম্পানি শব্দটির উৎপত্তি হয় ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ কম এবং প্যানি থেকে কোম্পানি, ইংরেজিতে কোম্পানি শব্দের উৎপত্তি হয় কম এবং প্যানি থেকে। ঠিক আছে, কম এবং প্যানি মনে রাখবা। কোম্পানি শব্দটা আমরা পেয়েছি ল্যাটিন শব্দ থেকে। এরপরে যদি যাই, বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত আছে, এটা তোমরা পারবা আশা করি। বলো তো, আমাকে কমেন্টে জানাও তো বাংলাদেশের কোম্পানি আইন কত সালের আছে। এই কোশ্চেনটা দেখো টানা দুইবার, একই বছর দুইবার আসছে। বলো, তোমরা অ্যানসার এইভাবে করবা, যখনই 1 নাম্বার বলতেছো 1 দিয়ে তারপরে অ্যানসার, 2 দিয়ে তারপরে অ্যানসার করবা, বুঝছো? 1 দিয়ে তারপরে অ্যানসার করবা অথবা 2 দিয়ে তারপরে অ্যানসার করো, এভাবে অ্যানসার করো। আচ্ছা, 2 এর সবাই বলতেছে সি নাম্বারটা। ইয়াস, 2 এর সি নাম্বার 1994। এরপরে যদি যাই, 1994 সালের কোম্পানি আইনের কোন ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া আছে? বলো তো দেখি। এটা একটু টাফ, এটা একটু একটু না, একটু ভালোই টাফ। বলো দেখি এটা। পারবা? 2 নাম্বারটা অনেকে কিন্তু 2 এর বি বলতেছো, 2 এর সি হবে। হ্যাঁ, আচ্ছা এটা বলে দিই। 1994 সালের 21-এর 1 নাম্বার ধারায় কোম্পানির সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছিল। এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বাবা, ঠিক আছে? এরপরে লিমিটেড শব্দটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়? অলওয়েজ মনে রাখবা, লিমিটেড শব্দটি প্রতিটা কোম্পানির নামের শেষে থাকে। আমি তোমাদেরকে যদি বলে দিই, প্রতিটা কোম্পানির নামের শেষে থাকে, দেখবা স্কয়ার লিমিটেড। তারপর হলো তোমার আর কি বলা যায়, তারপর হলো তোমার যে কোনো আর কি আছে, স্কয়ার লিমিটেড, বসুন্ধরা লিমিটেড। এই যে লিমিটেড, এই কথাগুলো ঠিক একটা কোম্পানির নামের শেষে থাকে, একটা কোম্পানির নামের শেষে থাকে লিমিটেড। এই তো তোমরা সবাই পারতেছো, এটার আনসার হবে কোম্পানি। ঠিক আছে? ওকে, এই যে এখন আমরা যে টপিকটা দেখব, এই টপিকটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, বাট এই টপিকটা আমরা কমপ্লিট করব নামাজের পরে। আমরা আমাদের ক্লাসটা আবার 7:02 শুরু করব। তোমরা যারা যারা নামাজ পড়বা তারা মাগরিবের নামাজটা পড়ে 7:02 আবার ক্লাসে চলে আসবা। আমরা এইখান থেকে ঠিক 7:02 আবার পড়া শুরু করব। আজান দিচ্ছে, তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলো। 7:02 সবাই চলে আসলে 7:05 আমরা ক্লাসটা শুরু করে দিব। মনে রাখো, আমি কিন্তু বলতেছি আজকের ক্লাস তোমার জন্য একটা বেস্ট এক্সপেরিয়েন্স হবে যে এইচএসসি তে কিভাবে করে কি কি হয়। ঠিক আছে? ওকে, আমরা এখন একটা ব্রেক দিচ্ছি,
ঠিক 7:03 বা 4-এর মধ্যে চলে আসবা, 7:05 শুরু করে দিব আমরা। নামাজের ব্রেকে যাচ্ছি আমরা, সবাই আসবা কিন্তু, না আসলে মিস করবা, ঠিক আছে? সাতটা পাঁচে সবাই আমরা ক্লাস স্টার্ট করব আবার। নামাজের ব্রেক দিচ্ছি 7:05 পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম ব্রেকের পর। বাকিরা কোথায়? সবাই কোথায়? চলে আসছে? সবাই চলে আসলে তখন শুরু করে দিব। সবাই চলে আসলেই শুরু করব আমরা। ওকে, এই তো অলমোস্ট সবাই চলে আসতেছে। দেখি আর 1 মিনিট দেখি সবাই চলে আসুক। হ্যালো হ্যালো, হাই। আইভি আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আইভি মনে হয় মাত্র ক্লাস করতে আসছে। ওকে, তো আমরা ব্রেকের আগ পর্যন্ত, এর আগে পর্যন্ত পড়ছি। এখন আমরা যৌথ মূলধনী কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা পড়বো, সেটা হলো যৌথ মূলধনী কোম্পানির সংগঠন বা কোম্পানি সংগঠন, বা একটা কোম্পানি কি কি ধরনের হতে পারে, আমাদের দেশে কি কি ক্যাটাগরির কোম্পানি আছে। খেয়াল করো, আমরা কিন্তু শুরু করতেছি। হ্যাঁ, ব্রেকের পর কিন্তু আমরা পড়া শুরু করে দিছি। খেয়াল করো, কোম্পানিকে আমরা মূলত এই যে কয়টা ভাগে ভাগ করতে পারি, 1 2 3 4 5, এটা হলো সংগঠনকে আমরা কয় ভাগে ভাগ করি, কোম্পানি সংগঠন। খেয়াল করো, কোম্পানি সংগঠনকে আমরা কয় ভাগে ভাগ করতেছি। প্রথমে আমাদের আছে সনদপ্রাপ্ত কোম্পানি, এটা। এরপরে বিধিবদ্ধ কোম্পানি, কোনটা কি কি আমি একটু পরে বলে দিব। সনদপ্রাপ্ত কোম্পানি মানে হলো যেটা তোমার কি বলা যায়, যেটা হলো ইংল্যান্ডের রাজার আদেশ বলে, ইংল্যান্ডের রাজার আদেশে প্রতিষ্ঠিত, রাজার আদেশে প্রতিষ্ঠিত। ইংল্যান্ডের রাজার আদেশে প্রতিষ্ঠিত কোম্পানিকে আমরা সনদপ্রাপ্ত কোম্পানি বলে থাকি। বিধিবদ্ধ কোম্পানি মানে হলো, তোমরা রাষ্ট্রীয় ব্যবসা পড়ছো, ঠিক আছে, রাষ্ট্রীয় ব্যবসা এটা। নিবন্ধিত কোম্পানি মানে হলো আমাদের দেশের 1994 সালের কোম্পানি আইনের আওতাভুক্ত যেসব কোম্পানি। অনিবন্ধিত কোম্পানি মানে হলো যে সকল কোম্পানি নিবন্ধন করা না, নিবন্ধন করা না। আর অন্যান্য কোম্পানি তো অন্যান্য কোম্পানি। এইবার আমাদের জানতে হবে নিবন্ধিত কোম্পানিকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো সসীম দায় সম্পন্ন কোম্পানি, তার মানে যে কোম্পানির দায় সীমিত, যে কোম্পানির দায় সীমিত। দায় সীমিত মানে কি? মনে করো একটা কোম্পানিতে তুমি 10,000 টাকা রাখলা, তোমার দায় মানে মানুষ তোমার কাছে 10,000 টাকার বেশি পাবে না, এটা তোমার ফিক্সড। আর অসীম দায় সম্পন্ন কোম্পানি মানে কি? অসীম দায় সম্পন্ন কোম্পানি মানে হলো তোমার দায় হবে কি? অসীম, তোমার দায় হবে অসীম। এই সসীম দায় সম্পন্ন কোম্পানিকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ, তার মানে
আমরা মানুষকে কি দিব? কথা দিব যে দেখেন আপনি আমার কোম্পানিতে জয়েন করছেন, আপনার দায় ফর এক্সাম্পল 1 লাখ টাকা পর্যন্ত থাকবে। বাট এরকম কোম্পানি বাংলাদেশে নাই, বাংলাদেশে নেই। এরকম কোম্পানি কি নাই? বাংলাদেশে নাই। আরেকটা আসলে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তুমি একটা কোম্পানিতে যদি 10,000 টাকার শেয়ার কিনো, তাহলে তোমার দায় 10,000 টাকা পর্যন্তই থাকবে। ওকে, এই যে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, এটা তো বাংলাদেশে নাই। আরেকটা কোম্পানি আছে যেটা বাংলাদেশে নাই, এটা কি? অনিবন্ধিত কোম্পানি, যেটা এটা বাংলাদেশে নাই। এরপরে আমাদের আরো কিছু কোম্পানি আছে, বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী কোম্পানি, আর হলো বিশেষ কোম্পানি। এগুলার সম্পর্কে আমরা একটা 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 করে জানবো। এই পুরাটা গেল, ঠিক আছে? আমরা একটা একটা করে দেখি, চলো। সনদপ্রাপ্ত কোম্পানি বলতে কি বোঝায় খেয়াল করো। 1844 সালে ব্রিটেনে, এটা এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন ছিল, সনদপ্রাপ্ত কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1844 সালে ব্রিটেনে পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন কোনটা? 1844 সালের ব্রিটিশদের মাধ্যমে ব্রিটেনে। এর পূর্বে এদেশের এবং অন্যান্য দেশের তৎকালীন রাজা এবং রানীদের বিশেষ ফরমান বা সনদ বলে যে কোম্পানি গঠিত হয় তাকে সনদপ্রাপ্ত কোম্পানি বলে। তার মানে একদম সহজ কথায়, তোমার ইংল্যান্ডের রাজা, ইংল্যান্ড মানে কি ব্রিটেন, ইংল্যান্ড বা ব্রিটেনের রাজা বা রানীর আদেশ বলে গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। বিধিবদ্ধ কোম্পানি কি? বিধিবদ্ধ কোম্পানি মানে হলো দেশের আইনসভা, সংসদ এবং প্রেসিডেন্টের বিশেষ আদেশ বলে, প্রেসিডেন্ট মানে কি রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত কোম্পানিকে আমরা বিধিবদ্ধ কোম্পানি বা রাষ্ট্রীয় কোম্পানি বলে থাকি। নিবন্ধিত কোম্পানি কি? দেশের কোম্পানি আইন অনুযায়ী। আমাদের দেশের কোম্পানি আইন কত সালের? 1994 সালের। গেল। এরপরে সসীম দায় সম্পন্ন কোম্পানি, যে প্রতিষ্ঠানের দায় সীমিত তাকে বলা হয় সসীম দায় সম্পন্ন কোম্পানি। আরেকটা হলো অসীম দায় সম্পন্ন কোম্পানি। এ ধরনের কোম্পানি বাংলাদেশে নাই। অসীম দায় সম্পন্ন কোম্পানি কি? অসীম দায় সম্পন্ন কোম্পানি বাংলাদেশে নাই। বাংলাদেশে সবগুলো লিমিটেড কোম্পানি। তার মানে আমরা একটা পাইলাম, আমাদের দেশে অসীম দায় সম্পন্ন কোম্পানি নাই। এর পাশাপাশি প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ, আমাদের দেশে কি মানুষের ট্রাস্ট ইস্যুস অনেক বেশি, তাই না? মনে করো তোমাকে কেউ এসে বললো আপনি আমার বিজনেসে টাকা রাখেন, আপনার টাকা 5 গুণ বেড়ে যাবে, জীবনেও শুনবা না, প্রমাণ দেখান। আমাদের দেশের মানুষের ট্রাস্ট ইস্যু বেশি। এটা এসএসসি তে ছিল, আমি জানি তোমাদের এটা এসএসসি তে ছিল, বাট এইচএসসির পরে যে একটু ডিফারেন্ট, একটু আরো ডেপথে যাবে, এটা একটু পরে বুঝবা। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি তোমরা এটা পারবা। অনিবন্ধিত কোম্পানি, যেটা নিবন্ধনই করে নাই, ঠিক আছে, সে কোম্পানি বাংলাদেশে চলবে না। সো এই কোম্পানি বাংলাদেশে নাই। আরেকটা হলো অন্যান্য কোম্পানির ভিতরে আমাদের আছে বিদ্যমান কোম্পানি। বিদ্যমান কোম্পানি কি? 1994 সালের কোম্পানি আইনের আগে, 1994 সালের কোম্পানি আইনের আগে আমাদের দেশে যে কয়টা কোম্পানি গঠিত হয়েছে সেটাকে আমরা বলবো বিদ্যমান কোম্পানি। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, কোহিনুর কেমিক্যালস, কোহিনুর কোহিনুর কেমিক্যালস হলো আমাদের দেশের একটা বিদ্যমান কোম্পানির উদাহরণ। এরপরে বিদেশি কোম্পানি কি? বিদেশি কোম্পানি বলতে যে সকল প্রতিষ্ঠানগুলো বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোকে আমরা বিদেশি কোম্পানি বলবো। এই বিদেশি কোম্পানির সাথে আরেকটা পার্ট আছে, সেটা হলো এমএনসি, এটাকে বলা হয় মাল্টি ন্যাশনাল কোম্পানি। মাল্টি ন্যাশনাল কোম্পানি। দেখো আমি তোমাদেরকে পার্থক্য বোঝাই। বিদেশি কোম্পানি মানে হলো যাদের একটি হেডকোয়ার্টার আছে, কোয়ার্টার আছে ও সেখান থেকে পরিচালিত হয়, সেখান থেকে পরিচালিত। তার মানে আমরা বুঝতেছি যে প্রতিষ্ঠানগুলা, ঠিক আছে, বিদ্যমান বুঝি নাই,
বিদ্যমান বুঝো নাই? বিদ্যমান কোম্পানি হলো আমাদের দেশে 1994 সালের আগে যেসব যুদ্ধের টাইমে যে কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে। মেইন কথা হলো যুদ্ধের টাইমে যে কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে আমরা বলবো বিদ্যমান কোম্পানি। 1994 সালের আগের, এক কথাই শেষ। এখানে লেখাই আছে, কিন্তু এখানে লেখাই আছে 1994 সালের কোম্পানি আইনের প্রচলিত হওয়ার পূর্বে, এক কথায় লেখাই আছে। এটা আবার বোঝা না বোঝার কি আছে ভাইয়া? 94 সালের কোম্পানি আইনের আগে যে কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেরকম একটা কোম্পানির উদাহরণ আমি দিয়ে দিছি। কলেজ অ্যাডমিশনের ক্লাস কবে থেকে নিবেন? জুলাই 20 তারিখের পর থেকে নিব। জুলাই 20 তোমাদের রেজাল্ট পাও, তারপর বুঝো কে পরীক্ষা দিতে পারবা কে পারবা না। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, একটা টপিকের মধ্যে আরেকটা টপিকে ঢুকে যাও। বিদেশি কোম্পানি মানে হলো যে কোম্পানিগুলার একটা নির্দিষ্ট হেডকোয়ার্টার থেকে পরিচালিত হয়, যেমন আইফোন, অ্যাপেল কোম্পানি। আর মাল্টিন্যাশনাল কোম্পানি মানে কি? যে কোম্পানিগুলা যে দেশে যখন যায় সে দেশের মোতাবেক বিজনেস করতে থাকে। আমি তোমাদেরকে উদাহরণ যদি দেই, মনে করো ডাভ, কোকা কোলা, কোকা কোলা। এই যে ডাভ, এই ডাভ সাবান ইংল্যান্ডেও আছে, বাংলাদেশেও আছে, বাট কাহিনী কি? ইংল্যান্ডেরটার ভেতরে ইনগ্রেডিয়েন্ট উপাদান এক ধরনের, বাংলাদেশে এক ধরনের। কোকা কোলা, কোকা কোলা ইউএস এরটার ভেতরে অ্যালকোহল আছে, বাংলাদেশেরটার ভিতরে অ্যালকোহল নাই। রিজন কি? কারণ এগুলো হলো মাল্টি ন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিগুলো যখন যে দেশে যায় তখন সে দেশের মোতাবেক কাজ করে। যখন দেশে যায় তখন সে দেশের মোতাবেক করে তাদের প্রোডাক্টটাকে বানায়। এগুলা নিয়ে বিস্তারিত তোমরা পরে আরো জানবা। অব্যবসায়ী সংস্থা কি? যারা ব্যবসা করার জন্য প্রতিষ্ঠিত হয় না, যাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না, যাদের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ করা। যাদের মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ করা। তারপর হলো বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানিগুলো আরো সহজ, যে সকল কোম্পানিগুলা একসাথে দুটি আইন দ্বারা পরিচালিত হয়, দুটি আইন দ্বারা পরিচালিত হয়। যেমন আমি যদি বলি, একটা হলো আর্থিক প্রতিষ্ঠান আইন, একটা হলো আর্থিক প্রতিষ্ঠান আইন, আর একটা হলো ব্যাংকিং আইন। যে সকল প্রতিষ্ঠান, মনে করো একটা প্রতিষ্ঠান কিন্তু পরিচালিত হয় দুইটা আইন দ্বারা, সেগুলোকে আমরা বলতে, ভাইয়া ম্যানেজমেন্ট কি অপশনাল সাবজেক্ট? না বাবা, ম্যানেজমেন্ট মেইন সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট হলো ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট মেইন সাবজেক্ট। ওকে, দুটি আইন দ্বারা পরিচালিত হয়, একটা হলো আর্থিক প্রতিষ্ঠান আর একটা হলো ব্যাংকিং আইন। এরকম প্রতিষ্ঠান কে আছে? বীমা প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান। এখন কেউ জিজ্ঞেস করে না ভাইয়া বীমা কি? বীমা নিয়ে তোমাদের এইচএসসি তে ডিটেইলসে পড়ানো হবে। ওকে, জাস্ট এটা মাথায় রাখো। এরপরে যদি আমরা ডিটেইলসে যাই, এই যে এই জায়গা থেকে তোমাদের একটা 10 মার্কের প্রশ্ন আসবে, 10 মার্কস, 10 মার্কের প্রশ্ন আসবে একটা এখান থেকে। পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল তোমার পাবলিক লিমিটেড তোমার কোম্পানিকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে দেখো। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা খেয়াল করো, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হবে 50 জন। সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কত হবে? 50 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক হবে 2 জন, পরিচালক হবে 2 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্যরা শেয়ার বিলি করতে পারে না বা শেয়ার ইস্যু করতে পারে না, শেয়ার ইস্যু করতে পারে না মানে কি? বাহিরে বাহিরে শেয়ার ইস্যু করতে পারে না। গেল সদস্য, পরিচালক, এইটা। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে খেয়াল করো, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ অগণিত, এটাকে বলা হয় অগণিত।
যত মানুষ শেয়ার কিনবে তত মানুষ কোম্পানির সদস্য হবে। পরিচালক হবে 3 জন। পরিচালক হবে কয়জন? 3 জন। শেয়ার বিক্রিযোগ্য। শেয়ার কি যোগ্য? বিক্রি যোগ্য। বুঝছো? ঠিক আছে? হ্যাঁ, এই যে আমি তোমাদেরকে যে কয়টা লাইন লেখাইলাম, এখান থেকে এইচএসসি তে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60টা প্রশ্ন আসছে। এই লাইনগুলো থেকে 60টা প্রশ্ন আসছে। এতটুকু গেল। এবার পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো নিয়ন্ত্রণের ভিত্তিতে, খেয়াল করো, নিয়ন্ত্রণের ভিত্তিতে, আর একটা হলো মালিকানার ভিত্তিতে। নিয়ন্ত্রণের ভিত্তিতে কি? একটা হলো হোল্ডিং কোম্পানি আর একটা হলো সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি মানে হলো ছোটবেলায় মা একটা শিশু জন্ম নেওয়ার পর একটা বাচ্চাকে কোলে হোল্ড করে রাখে না? হোল্ড করে রাখা মানে কি? ধরে রাখা, নিজের কাছে রাখা। ঠিক মনে রাখবা, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে খুব কাছে ধরে রাখে, নিজের করে রাখে, সেটাকে আমরা বলবো হোল্ডিং কোম্পানি। মানে যে কোম্পানিটা আরেকটা কোম্পানিকে মায়ের মতো আগলে রাখতেছে তাকে বলবো আমরা হোল্ডিং কোম্পানি, আর যে প্রতিষ্ঠানটাকে আগলে রাখতেছে তাকে বলবো সাবসিডিয়ারি কোম্পানি। উদাহরণ দিচ্ছি, মনে করো এ কোম্পানি আর বি কোম্পানি। এ কোম্পানিটা বি কোম্পানির 51% শেয়ার কিনে ফেলছে। মানে কি? বেশিরভাগ শেয়ার কিনে ফেলছে। যেহেতু এ কোম্পানিটা বি কোম্পানির বেশিরভাগ শেয়ার নিজের কাছে নিয়ে নিছে, তাহলে এ কোম্পানিটা হলো হোল্ডিং কোম্পানি। আর তাহলে ডেফিনেটলি বি কোম্পানিটা কি হয়ে যাবে? সাবসিডিয়ারি কোম্পানি। সহজ কথা, আমি কোন একটা কোম্পানিকে কিনে ফেলছি, তাহলে আমি হব হোল্ডিং, যাকে কোলে নিয়ে রাখছি সে হবে সাবসিডিয়ারি। সহজ কথাই শেষ। হোল্ডিং মানে কি? যে মায়ের মতো হোল্ড করে রাখে। আর মালিকানার ভিত্তিতে কোম্পানি কি? যে কোম্পানির বেশিরভাগ অংশ সরকারের কাছে তাকে সরকারি কোম্পানি, যে কোম্পানির বেশিরভাগ অংশ বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তাকে বেসরকারি কোম্পানি বলে। বুঝতে পারছো এতটুকু? যে কোম্পানির বেশিরভাগ সরকারের কাছে তাকে সরকারি, যে কোম্পানির বেশিরভাগ বেসরকারি মালিকের কাছে তাকে বেসরকারি প্রতিষ্ঠান বলে। খুবই ইজি না বলো? অনেক সহজ না? আমি কিন্তু তোমাদেরকে এই যে পড়াইতে পড়াইতে বিগত বছরগুলোর প্রশ্ন, এইচএসসি পরীক্ষার অনেক প্রশ্ন পড়ায় ফেলছি। এরপরে যদি আমি তোমাদেরকে পরবর্তী পার্টে যেগুলো আমি অলরেডি তোমাদেরকে পড়ায় ফেলছি, এগুলো তোমরা এখন পারবা। পরীক্ষায় তোমাদের এখান থেকে 2 মার্কের খ নং প্রশ্ন আসবে যে হোল্ডিং কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্যগুলা কি কি পরীক্ষায় আসবে। এরপরে আমরা এখন একটা মজার টপিকে যাব। কোম্পানি সংগঠনের সুবিধাটা খুব একটা ইম্পর্টেন্ট না, অসুবিধা এমসিকিউতে এখন আমরা যাব না। ইয়েস, এইটা এখান থেকে ভাইয়া কোম্পানির মাধ্যমে বিল্ডিং বানানো, এটা কোন ধরনের প্রকার? কোম্পানির মাধ্যমে বিল্ডিং বানানো এটা কোন ধরনের প্রকার? এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ভিতরে পড়ে যায়। এই জায়গাটা থেকে অ্যাডমিশন টেস্টে এবং এইচএসসি তে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। অ্যাডমিশন এবং এইচএসসি তে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। একটু মনোযোগ দিয়ে দেখো। একটা কোম্পানি প্রতিষ্ঠা হতে গেলে তাদেরকে বিভিন্ন ধাপ পার করতে হয়, তাই না? আমরা এখন পর্যন্ত আমরা জানি কোম্পানিকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হলো প্রাইভেট আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। একটা কোম্পানি তখনই কাজ শুরু, আমি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ধরি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হয় যে তারা কি কাজ করবে, তারপরে প্রয়োজনীয় যে দলিলগুলো আছে এগুলো সংগ্রহ করতে হয়, থার্ড আছে আমাদের হলো নিবন্ধন সংগ্রহ পর্যায়ে। এই স্টেপে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করবে। প্রাইভেট লিমিটেড কাজ শুরু করবে। এটা সব সময় মাথায় রাখবা ভাইয়া। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জিএসটি সব জায়গাতে এই প্রশ্নটা আসছে
যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? নিবন্ধন পত্র প্রণয়ন পর্যায়ে। নিবন্ধন পত্র প্রণয়ন পর্যায়ে। আর পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে কার্য আরম্ভের অনুমতি পর্যায়ে। পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ কি? অনেকে বলতে পারে ভাই কারণ কি? কারণ হলো একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। ন্যূনতম মূলধন সংগ্রহ করতে। এখন অনেকে বলবে ভাই ন্যূনতম মূলধন কি? তার মানে ব্যবসা শুরু করার আগে অ্যাটলিস্ট কত টাকা তাদের কাছে দরকার সেটা নিয়ে। ওকে, এতটুকু পর্যন্ত গেল। এরপরে যদি আমরা যাই উদ্যোগ গ্রহণ পর্যায়ের ভিতরে কি কি থাকে এটা আমরা দেখবো না। দলিল পত্র প্রণয়ন পর্যায়ে একটা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল বা কোম্পানির তোমার সংবিধান, যদি আমরা বলি কোম্পানির সংবিধান, এটাকে বলা হয় কোম্পানির সংবিধান। কোম্পানির সংবিধান বা গঠনতন্ত্র। পরীক্ষা প্রশ্ন আসছিল কোম্পানির সংবিধান বা গঠনতন্ত্র কোনটা? উত্তর হচ্ছে স্মারকলিপি। উত্তর হচ্ছে কি? স্মারকলিপি। কার্য আরম্ভ কি? কার্য আরম্ভ মানে হলো কাজ শুরু করা, ভাত খাওয়া একটা কাজ। কোম্পানির ক্ষেত্রে কোম্পানি প্রতিষ্ঠা করা, কোম্পানির কাজ শুরু করা, কোম্পানির ভেতরে কাজ শুরু হয়েছে, ওটা একটা কাজ, ওটাকে বলে কার্য আরম্ভ। আর পরিমেল নিয়মাবলী হলো কোম্পানির অভ্যন্তরীণ দলিল। মনে রাখবা, কোম্পানির অভ্যন্তরীণ দলিল। পরীক্ষা প্রশ্ন আসবে, বা এটাকে আমরা আবারও বলতে পারি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কে? স্মারকলিপি। কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল কে? পরিমেল নিয়মাবলী। এটা হলো অভ্যন্তরীণ কোম্পানির ভেতরের দলিল। ওকে, নিবন্ধন পত্র প্রণয়ন পর্যায়ে এটা আমরা দেখবো না। কার্যারম্ভের অনুমতি পত্র, এই যে কোম্পানির যে দলিলে কোম্পানির কার্যক্ষেত্র, ক্ষমতার সীমা, এই সব কিছু লেখা থাকে। তার মানে একটা কোম্পানি কি কি কাজ করবে, কতটুকু কাজ করবে, এইটা যেখানে লেখা থাকে সেটাকে আমরা বলবো স্মারকলিপি। এটা ক নং ও খ নং এর জন্য ইম্পর্টেন্ট, যে স্মারকলিপি কি? কোম্পানির গঠনতন্ত্র বা সংবিধান। ওকে, এসএসসি তে স্মারকলিপি থেকে প্রশ্ন আসছিল, এইচএসসি তেও আসবে। হ্যাঁ, এবার খেয়াল করো, এই যে এইটা, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে এই এতটুকু জায়গা থেকে 5 বার প্রশ্ন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বার প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে? নিচের কোনটি স্মারকলিপির ধারা নয়? নিচের কোনটি কি নয়? স্মারকলিপির ধারা নয়। আমি তোমাদেরকে একটা ঘটনা বলবো, জাস্ট একটা স্টোরি বলবো, সারা জীবনের জন্য তোমরা এই 6টা ধারা ব্রেনে ঢুকে যাবে। একটা, বিশ্বাস করো, যদি আমি এই স্টোরিটা বলার পরে যদি কেউ থাকো যে ভাইয়া তাও ভুল্লা যাব, আমি আমার নাম পরিবর্তন করে ফেলবো। একদম, আমি আমার নাম পরিবর্তন করে ফেলবো। এখান থেকে তোমাদের এইচএসসি তে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবেই। বলবো, তোমরা যদি বলো তাহলে বলবো। এই যে এই 6টা আমি তোমাদেরকে মুখস্থ করাবো না, কিচ্ছু করাবো না, একটা জাস্ট ঘটনা বলবো, তোমাদের ব্রেনে ঢুকে যাবে একদম। একটা বিলিভ মি, একটা ঘটনা বলবো, একটা ঘটনা, একদম একটা টপিক সারা জীবনের জন্য ক্লিয়ার। অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমার এই টপিক ক্লিয়ার হয়ে যাবে, কখনো তোমরা ভুলবা না। বুঝছো? ক্লিয়ার? একজন মাত্র বলছে জি ভাইয়া বলেন, বাকিরা কি ঘুমায় গেছো? ওকে, ঠিক আছে, বলি তাহলে। হ্যাঁ, আমরা টপিকটা কি পড়তেছি? স্মারকলিপির ধারা। স্মারকলিপির ধারা। মনে করো তোমাদের কাইফ ভাইয়া মানে আমি এই তোমার লেখাপড়া আমার কমপ্লিট করার পরে
বাইরের দেশ থেকে মনে করো এক মাস্টার্স কমপ্লিট করার পরে এবার আমি চিন্তা করলাম যে এবার তো আমার একটু বিয়ে শাদী করা উচিত, তাই না? আমি চিন্তা করলাম কি এবার আমার বিয়ে শাদী করা উচিত। এখন এই যে বিয়ে শাদী করার জন্য প্রথমত আমার কোন একজন মনে করো কাউকে পছন্দ হইল। এই যে পছন্দ হলে আমার সবার আগে তার কি জানতে হবে? মনে করো আমি বিয়ে করব, বাসায় আম্মুকে বললাম, আম্মু কাউকে, আম্মু দেখলো, এই যে যাকে দেখছে তার সবার আগে আমার কি জানতে হবে? সেই মেয়ের আমি নাম জানবো। তার কি জানবো? নাম জানলাম। এখন নাম জানার পরে দেন আমার উদ্দেশ্য কি? আমি কি শুধু ঘোরাঘুরি করব নাকি আমি বিয়ে করব? আমার উদ্দেশ্য কি, যেটা সবচেয়ে মূল বিষয়। নাম জানার পর আমার উদ্দেশ্যটা ক্লিয়ার হইতে হবে যে না ফাইন ঠিক আছে, আমার উদ্দেশ্য ক্লিয়ার, আমি বিয়ে করব। এইবার তার কি জানতে হবে? যে আচ্ছা ফাইন ঠিক আছে, নাম জানলাম, আমি জানি আমি কি চাই, তার বাসা কোথায়, তার বাসা কোথায় আমার জানতে হবে। সে কোন দেশের, কোন গ্রামের, তার বাসা জানলাম, তার ঠিকানা জানলাম, কারণ মাঝে মাঝে গিফট টিফট পাঠাইতে হবে না, জানলাম। এটা জানার পর এরপরের কাজ কি? এরপরের কাজ হলো যে এই যে সবকিছু জানলাম, এরপর তো আমার পকেটে টাকা দরকার। বিয়ে চিন্তা করতেছি পকেটে টাকা লাগবে না, ঠিক আছে? পকেটে টাকা দরকার, মূলধন দরকার, আমাদের মূলধন দরকার, পকেটে টাকা লাগবে। এই যে পকেটে টাকা লাগলো, এরপরে আমি বিয়ে করলাম, ঠিক আছে? তার মানে একটা মানুষের দায়িত্ব আমি নিয়ে নিলাম, দায় নিয়ে নিলাম। নাম জানলাম, আমার উদ্দেশ্য ক্লিয়ার হইলো, তার ঠিকানা জানলাম, আমার পকেটে টাকাও অ্যারেঞ্জ করলাম, তার দায়িত্ব নিলাম। এবার সারা জীবন তুমি যা বলো তুমি সঠিক, তুমি যা বলো তুমি সঠিক, তার কথার সাথে সম্মতি প্রকাশ করে সারা জীবন সংসার করে গেলাম। তুমি যা বলবা তুমি সঠিক, তুমি যা বলবা তুমি কি সঠিক। এই যে দেখো না বাসায় মনে করো আম্মু কিছু একটা বললো, এই তোমার আব্বুকে কিছু একটা বললো, এই তুমি এটা জানো না, তোমাকে বলছিলাম বাজার থেকে লাল শাক নিয়ে আনতে, তুমি ডাটার শাক নিয়ে চলে আসছো, ঠিক আছে? তোমাকে বলছিলাম পেঁয়াজ নিয়ে তোমাকে বলছিলাম শুকনা মরিচ আনতে, তুমি কাঁচা মরিচ নিয়ে চলে আসছো। আব্বু দেখবা, হ্যাঁ সরি আমার ভুল হয়ে গেছে, সম্মতি থেকে, ঠিক আছে? তার মানে নাম গেল, উদ্দেশ্য ঠিক থাকলাম, অবস্থান জানলাম, তার ঠিকানা জানলাম, আমার পকেটে টাকা পয়সা চলে আসলো, তার দায়িত্ব নিলাম, সারা জীবন সম্মতি থেকে তার সাথে থেকে দিলাম। বুঝছো? বাই দ্য ওয়ে এটা একটা গল্প ছিল, অন্য কিছু ভাইবো না কেউ, ঠিক আছে? ওকে, তো পরীক্ষায় তোমাদের কেমন প্রশ্ন আসবে? স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা কি? উদ্দেশ্য হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো উদ্দেশ্য ধারা, ঠিক আছে? স্মারকলিপির সবচেয়ে কি? ওকে, বুঝছো? পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি স্মারকলিপির ধারা নয়, এই 6টা বাদে যেটা থাকবে সেটা দিয়ে দিবা। আমি আবারও বলতেছি এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে। ওকে, আর কেউ ভুলবা? বলো, যখনই পরীক্ষায় প্রশ্ন আসবে স্মারকলিপির গুরুত্বপূর্ণ ধারা কি? আচ্ছা আমার তার নাম জানতে হবে, আমি কিভাবে মনে রাখতাম দেখো, সত্যি কথা বলতেছি, অ্যাডমিশন টেস্টে যখন আসলে আমি কিভাবে আচ্ছা আমার তার নাম জানবো, তারপর তার বাসার ঠিকানা জানবো, আমার উদ্দেশ্যটা ক্লিয়ার করব, তারপর হলো আমার পকেটে টাকা লাগবে, তারপর হলো আমি তার দায়িত্ব নিব, সারা জীবন যে যা বলবে চাই চুপ করে থাকবো। আচ্ছা পাইন 6টা পেয়ে গেছি, আমি এভাবে করে সবসময় মনে রাখছি। এন্ড বিলিভ মি তোমার এক্সট্রা এটা আলাদা করে পড়াও লাগবে না, হয়ে গেছে, শেষ, টপিক শেষ, টপিক শেষ। কোম্পানির নাম যেখানে বলা থাকে সেটা কোম্পানির নাম ধারা, কোম্পানির উদ্দেশ্য যেখানে বলা থাকে সেটা কোম্পানির উদ্দেশ্য ধারা, কোম্পানির অবস্থান বা ঠিকানা যেখানে বলা থাকে সেটা হলো অবস্থান বা ঠিকানার ধারা,
কোম্পানির টাকা পয়সা সম্পর্কে যেখানে বলা থাকে সেটা মূলধন, কোম্পানি কার কার কাছে দায় পায়, টাকা পয়সা পায়, আর কোম্পানি কি কি জিনিস সম্মতি প্রকাশ করে এগুলো এটার ভিতরে লেখা আছে। শেষ। ওকে, শেষ। গেল 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 গেল। আচ্ছা, এবার যদি আমরা কোম্পানির নাম পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে কোম্পানির যে শেয়ার হোল্ডার আছে তাদের একটা মিটিং করে এটা সবাইকে জানিয়ে দিতে হবে যে আমার কোম্পানির নাম আমি পরিবর্তন করতে চাই। সিমিলারলি উদ্দেশ্য, মূলধন, দায় এগুলো আমরা পরবর্তীতে পরিবর্তন করতে পারবো। এবার আছে হলো পরিমেল নিয়মাবলী কি। পরিমেল নিয়মাবলী মানে কি জানো? আমার কোম্পানির ভেতরে কি কি জিনিস আছে, আমার কোম্পানির ভেতরে কি কি জিনিস আমি ফলো করি, এটা হলো কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। পরিমেল নিয়মাবলীর আরেকটা কনফিউজিং নাম আছে, সংঘবিধি। কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কি? সংঘ স্মারক বা স্মারকলিপি। আর সংঘবিধি হলো পরিমেল নিয়মাবলীর আরেকটা নাম। খেয়াল রাখো, সংঘবিধি হলো পরিমেল নিয়মাবলীর আরো একটা নাম, মনে রাখো। এরপরে যদি আমরা যাই পরিমেল নিয়মাবলীর ভিতরে কোম্পানির অভ্যন্তরীণ যে যে জিনিসপত্র গুলা প্রয়োজন সেগুলো থাকে। পরিমেল নিয়মাবলীর ভিতরে কোম্পানির এই জিনিসগুলা দেয়া থাকে। তার মানে মেন কথা, কোম্পানির ভেতরে কি কি কথাবার্তা আছে, অফিস কয়টায় খুলবে, কোম্পানির ভেতরে কয়জন কাজ করবে, তারপর হলো কোনো কিছু কি করলে কোম্পানির থেকে বের করে দেওয়া হবে, এই সব কিছু। মূলধন সংক্রান্ত নিয়মাবলী সম্পর্কে বিশদ বর্ণনা থাকে কোথায়? মূলধন, মূলধন স্মারক, মূলধন সম্পর্কে বলা থাকে। ও, মূলধন সংক্রান্ত নিয়মাবলী সম্পর্কে বিশদ বর্ণনা, শুধুমাত্র মূলধন যদি বলতো, শুধুমাত্র মূলধনের ধারা কোনটা, তাহলে হয়তো স্মারকলিপি। আর মূলধন সম্পর্কে বিশদ বর্ণনা তাহলে পরিমেল নিয়মাবলীতে। এরপরে কোন দলিল কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত, অভ্যন্তরীণ বলছে না, তাহলে চলে যাবে কোনটা, কোনটা? সংঘবিধি। সংঘবিধি মানে পরিমেল নিয়মাবলী। নবগঠিত, নবগঠিত মানে হলো নতুন গঠিত, নবগঠিত মানে কি? নতুন গঠিত। নতুন গঠিত কোম্পানিতে পরিচালক কিভাবে নির্বাচিত হয়? পরিচালক নির্বাচিত হয় আমাদের কাদের মাধ্যমে? প্রবর্তকদের মাধ্যমে। তার মানে যারা কোম্পানির মূল গঠন করছিল, মূলে কাজ করছিল, যারা কোম্পানি গঠন করছে তারাই প্রথমত নির্বাচন করে দেয়। ঠিক আছে। বিশদ কি? বিশদ মানে হলো পুরাটা অনেক বড়, বিশদ মানে পুরাটা অনেক বড়। ঠিক আছে, বিশদ মানে অনেক বড় ভাবে। ওকে, এরপর আছে আমাদের বিবরণপত্র বা প্রসপেক্টাস। ঠিক আছে, বিবরণপত্র বা প্রসপেক্টাস। এবার তোমাদেরকে বলি বিবরণপত্র জিনিসটা কি। ঠিক আছে, বিবরণপত্র জিনিসটা কি আমি তোমাদেরকে বলি। তোমাদের মনে আছে আমি তোমাদেরকে ন্যূনতম মূলধন একটা কথা বলছিলাম, ন্যূনতম মূলধন একটা কথা বলছিলাম। এই ন্যূনতম মূলধনটা একটা কোম্পানি পায় বিবরণপত্রের মাধ্যমে। একটা কোম্পানি এটা কি পায়? বিবরণপত্রের মাধ্যমে ন্যূনতম মূলধনটা পেয়ে থাকে। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি। মনে করো তুমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, খেয়াল করো বাবা, মনে করো তুমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তুমি অনেক দিন ধরে চিন্তা করতেছো যে তোমার বিজনেসটাকে তুমি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করবা। বাট রূপান্তর করতে গেলে তোমাকে যেতে হবে বিএসইসি এর কাছে। বিএসইসি মানে হলো বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। তার মানে যারা বাংলাদেশের শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে তার কাছে যেতে হবে। ওইখানে যাওয়ার পর ওইখানের নিবন্ধক, উনি একদম সহজ সরল একজন ব্যক্তি, উনি তোমাকে জিজ্ঞাসা করবে আপনি কি নিশ্চিত আপনার কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে চান? তুমি বলবা হ্যাঁ আমি নিশ্চিত। ওকে, তারপরে নিবন্ধক তোমাকে বলবে আচ্ছা আপনার কোম্পানির মোতাবেক আমাকে বলেন তো, আপনি যদি এখন আপনার শেয়ার বাজারে ছাড়েন, তাহলে মানুষ আপনাকে এক্সপেক্টেড কত টাকা দিবে? মনে করো সে চিন্তা ভাবনা করে বলল আমি চিন্তা করতেছি জনগণ আমাকে 10 লাখ টাকা দিবে। তখন নিবন্ধক কি বলবে? আপনি শিওর? তখন তুমি বলো হ্যাঁ আমি শিওর, আমি 10 লাখ টাকা মানুষের কাছ থেকে পাবো, কারণ আমার কোম্পানিটা অনেক বড়। নিবন্ধক তোমাকে বলল ঠিক আছে আপনাকে সময় দিলাম, আপনি 10 লাখ টাকা বাজার থেকে নেন।
কিন্তু তুমি দেখলা কি, তুমি টাকা পাইছো 9,80,000 টাকা। কত টাকা? 9,80,000 টাকা তুমি পাইছো। এইবার নিবন্ধক তোমাকে কি বলবে, যে আপনি বলছিলেন 10 লাখ টাকা পাবেন, আপনি পাইলেন 9,80,000 টাকা। আপনি আগামী 180 দিনের মধ্যে, কয়দিন 180 দিনের মধ্যে, 180 দিনের মধ্যে, আমার 6 মাসের মধ্যে যার কাছ থেকে টাকা নিছেন সবার কাছে আপনি টাকা ফেরত দিয়ে দিবেন। সবার কাছ থেকে টাকা ফেরত দিয়ে দিবেন, কারণ আপনি আমাকে যে প্রমিস করছিলেন আপনি আপনার প্রমিস রাখতে পারেন নাই। তার এটার পানিশমেন্ট হিসাবে আপনি যাদের কাছ থেকে টাকা নিছেন সবাইকে তো টাকা ব্যাক দিবেনই। এবং যদি আপনি অতিরিক্ত 10 দিনের ভেতরে, মানে আরো যদি এক্সট্রা 10 দিনের ভেতরে আপনি টাকাটা না দিতে পারেন সবাইকে, তাহলে আপনি তো 10 লাখ টাকা দিবেনই, এইটার সাথে ব্যাংক রেট, মনে করো ব্যাংকের একটা আলাদা চার্জ, তার সাথে এক্সট্রা 5% অ্যাড করে আপনি সবাইকে টাকা দিবেন। ব্যাংকের রেট, ব্যাংকের রেট, এই যে ব্যাংকের রেট, মনে করো ব্যাংকে এখন চার্জ চলতেছে তোমার 7%, ওই 7%, ঠিক আছে, ওই 7% প্লাস এক্সট্রা 5% সহ টোটাল তোমাকে টাকাটা ব্যাক দিতে হবে। তার মানে তুমি যদি 180 দিন পরেও টাকাটা ব্যাক দিতে না পারো, অতিরিক্ত 10 দিনের ভেতরে, অতিরিক্ত 10 দিনের ভেতরে তোমাকে সবার কাছে টাকাটা দিতে হবে। এটা তো গেলই, তারপরে তুমি আর প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি হইতে পারবা না। এই যে তুমি যদি এই পুরো প্রসেসটা করো, তাহলে তুমি যদি যে টাকাটা পাইতা, ওই টাকাটা পাইলে তুমি বিবরণপত্র পেয়ে যেতা। কাহিনী বুঝছো? সবাই কাহিনী বুঝতে পারছো? এই হলো তোমাদের মূল কাহিনী। সো এটা গেল বিবরণপত্র শেষ, ঠিক আছে, বিবরণপত্র গেল, কার্যক্রমের অনুমতিপত্র পাইলে আমরা বিবরণপত্র পেয়ে যাই। এই তো মোটামুটি এই চ্যাপ্টারের বেসিক ধারণা যদি বলি, এইটাই বলা যায় এই চ্যাপ্টারের মোটামুটি সব ধারণা। এছাড়া আর একটা ডিটেইলস টপিক আছে, সেটা হলো কোম্পানির ধারা, সভা। এই কোম্পানির সভাটা আমি তোমাদেরকে অনলাইন ব্যাচে পড়াবো, কারণ এই সভাটা সম্পর্কে একটু ডিটেইলসে পড়তে হবে, একটু ডিটেইলসে পড়তে হবে, একটু বুঝে 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 পড়তে হবে। আজকে তোমাদেরকে আমি তেমন কোনো টাস্ক দিব না, বাট তোমাদেরকে আমি লাস্টে কিছু কথা বলবো। এখন তোমাদেরকে আমি কিছু কথা বলবো, আই ডোন্ট নো এই কথাটা এখন তোমাদের বলা উচিত কি না। আমরা মোটামুটি অনেকগুলো টপিকে পড়ে ফেলছি, এতটুকু পড়লেই এখনকার এই বেসিক বিল্ডিং ক্লাসের জন্য এনাফ। এই বেসিক বিল্ডিং ক্লাসের জন্য এটা এনাফ। ওকে, পিছে ছবিটা রাখি কারণ যাতে করে তোমাদের জন্য ইজিয়ার হয়। বাই বুক লিস্ট, ইয়েস বুক লিস্ট। আমি তোমাদেরকে বলে দিই বুক লিস্ট তোমরা কার কার বই নিবা, আমি বলে দিচ্ছি বাবা। বুক লিস্ট পুরো বাংলাদেশে নাম্বার 1 আখতারুজ্জামান, আখতারুজ্জামান, সরি খালেকুজ্জামান, ভুলে গেছি, আরে খালেকুজ্জামান বলতে যে আখতারুজ্জামান বলে দিছি, খালেকুজ্জামান। খালেকুজ্জামান স্যারের বই 2 নাম্বার হলো অক্ষরপত্রের বই। এই দুইটা বই পুরো বাংলাদেশে পড়ে, খালেকুজ্জামান স্যার আর হলো অক্ষরপত্রের বই, ঠিক আছে, খালেকুজ্জামান স্যার আর হলো অক্ষরপত্রের বই। আমি তোমাদেরকে একটা বেসিক জিনিস বুঝাই দিই, তোমরা এটা এখনো জানো না। বাবা শুনো, যেটা তোমাদেরকে আমি বলতেছিলাম, তোমার এসএসসি রেজাল্ট যাই হোক না কেন, আর মাস্টার বুক তো পাবাই, তোমরা আমাদের সাথে যারা পড়বা মাস্টার বুক তো পাবাই। খেয়াল করো, এখনো কিন্তু শেষ হয়নি, আরো কিছু কথাবার্তা বাকি আছে, খেয়াল করো। যেটা তোমরা সবচেয়ে বেশি কনফিউজড হবা, ভাইয়া তোমাদেরকে এখন থেকেই বলে দিচ্ছি, এখন থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে, যারা এইচএসসি তে ব্যবসায় শিক্ষা বা হলো বিজনেস স্টাডিজ নিবা, যারা বিজনেস স্টাডিজ নিবা তাদের জন্য, হ্যাঁ, প্রথমে আমি তোমাদের সাবজেক্ট গুলা কি কি হবে বলে দিই। বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলা তো গেল। এছাড়া তোমাদের সাবজেক্ট গুলা কি কি, যেগুলো মেইন সাবজেক্ট,
অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলো তোমাদের নিতেই হবে, কোনো বাদ নাই, বাদ নাই বাবা, এগুলো তোমাদের নেয়াই লাগবে। ঠিক আছে, এগুলো হলো তোমাদের মেইন সাবজেক্ট, মনে রাখো এগুলা মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্ট। এরপরে অপশনাল সাবজেক্ট কি কিভাবে হতে পারে, এরপরে আছে হলো তোমাদের মার্কেটিং, যেটা তোমরা কখনো পড়ো নাই, মার্কেটিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স। সো এখন কথা হলো, না ম্যাথ নাই, ম্যাথ নাই, ম্যাথ নাই বাবা, এইচএসসি তে ম্যাথ নাই তো, জেনারেল ম্যাথ কই থেকে আসলো? ম্যাথ শেষ, গয়া ম্যাথ গয়া, ম্যাথ আর নাই। তোমাদের সাবজেক্ট মূলত এই কয়টাই, বুঝছো? তোমাদের সাবজেক্ট মূলত এই কয়টাই। এই সাবজেক্টগুলো নেয়ার পর তোমরা এইখান থেকে একটাকে থার্ড সাবজেক্ট নিবা, একটাকে ফোর্থ সাবজেক্ট নিবা। ঠিক আছে, এইখান থেকে তোমরা আরো ওইখান থেকে আর দুইটা সাবজেক্ট নিতে হবে, সেই এতটুকুই। এগ্রিকালচার না, এগ্রিকালচার কিছু কিছু কলেজে থাকে, কিছু কিছু কলেজে থাকে না। মানে আমি যদি তোমাদের জাস্ট বিজনেস স্টাডিজ এর কথাবার্তা বলি, বিজনেস স্টাডিজ এর জন্য এই কয়টা সাবজেক্টই আছে। ম্যাথ নাই রে বাবা, ম্যাথ স্কুল পর্যন্তই শেষ, আর ম্যাথ নাই। ম্যাথ কই থেকে আসবে? তোমরা কি সায়েন্সে পড়ো? কই থেকে ম্যাথ আসবে বাবা? বুঝছো? এগ্রিকালচার কিছু কিছু কলেজে আছে, এগ্রিকালচার কিছু কিছু কলেজে আছে, এইটাই। ওকে, সো এখন কথা হলো এই সব কিছু সম্পর্কে ডিটেইলস এন্ড অল দ্যাট সবকিছু আরো তোমরা জানতে পারবা। এসএসসির রেজাল্ট যেদিন তোমাদের দিবে, সেদিন রেজাল্ট যাই হোক না কেন, ঠিক আছে, অপশনাল সাবজেক্ট 4টা থাকবে, যে কোনো 2টা হবে। হ্যাঁ, আইসিটিতে ম্যাথ নেই বাবা, আইসিটির ম্যাথ তো আলাদা হিসাব, ওইটা তো আলাদা হিসাব, ওইটার সাথে এটার মিলায় লাভ নেই। থার্ড আর ফোর্থের ডিফারেন্স কি? আহামরি তেমন কোন, থার্ড সাবজেক্ট মানে মেইন সাবজেক্টই, আর ফোর্থ সাবজেক্টই। ঠিক আছে, অপশনাল গুলোর মধ্যে কোনটা বেশি সহজ, এটা এক একজনের জন্য এক এক ধরনের হইতে পারে ভাইয়া, এক একজনের জন্য এক এক ধরনের হইতে পারে। এগুলো রেজাল্ট দিক, তারপরে তোমাদের সাথে গ্রুপে কথাবার্তা বলে দিয়ে দিব না। ভাইয়া ফাইন্যান্স মেইন সাবজেক্ট নিতে পারবো না? বাবা ফাইন্যান্স অপশনাল সাবজেক্ট, ফাইন্যান্স মনে হয় না আর মেইন সাবজেক্ট তোমরা নিতে পারবা, কারণ এখানে তোমাদের অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট মেইন সাবজেক্ট থাকবে, এই দুইটা। ওকে, এগুলা নিয়ে আরো কথাবার্তা বলবো। তোমাদের আজকের কাজ হলো, ভাইয়ার আজকের ক্লাস তোমাদের সবার কেমন লাগছে, এন্ড আজকের ক্লাসের ওভারঅল এক্সপেরিয়েন্স তোমরা এইচএসসি 28 স্টাডি স্টুডেন্টস গ্রুপে জানাই দিতে হবে। এন্ড তারপরে তোমার ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে যা কোশ্চেন আছে, তোমার কোশ্চেনের অ্যান্সার আমি দিব, বাট তোমাকে আজকের ক্লাসটা ভাইয়ার কেমন লাগছে এইটা এইচএসসি 28 গ্রুপ, এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপে পোস্ট করবা, তোমার প্রশ্নটা সহ পোস্ট করবা, আমি তোমাকে অ্যান্সার করে দিব। বুঝছো? বুঝতে পারছো? আমাকে বলো সবাই আমার কথা বুঝতে পারছো কিনা, আর কে কে আজকের ক্লাসের রিভিউ দিবা। আমি আবার বলে দিচ্ছি, এইচএসসি 28 স্টার স্টুডেন্টস গ্রুপ, আমি চাই সবাই পোস্ট করো, আমি চাই সবাই পোস্ট করো, এবং তোমাদের মনের যে প্রশ্নটা আছে সেটা আমি তোমাদের এখানে অ্যান্সার করে দিব। ভাই আপনার নাম কি? আমার নাম কাইফ। ওকে, আমার নাম কাইফ। স্ট্যাটিস্টিক্সে ম্যাথ বেশি, হ্যাঁ আছে মোটামুটি। ভাইয়া পোজ দেন একটা। কে কে পোস্ট দিবে এটা আমাকে একটু কমেন্টে বলো তো,
দেখি। আর মেইনলি আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগছে এটা বলো। থার্ড সাবজেক্ট কি কি এগুলা সব আমি তোমাকে বলবো। পোস্ট দিলে এটা পাবলিক গ্রুপ, হ্যাঁ এটা পাবলিক গ্রুপ, ওইখানে তোমরা যাও কমেন্ট করো বা হলো পোস্ট করো, আমি তোমাদের কমেন্টে তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলা দিয়ে দিব। তুমি পোস্ট করবা, তোমার একটা দুইটা কোশ্চেন যা যা ছিল সব ওখানে দিবা, আমি অ্যান্সার করে দিব। সানজিদা রিপ্লে প্লিজ, কি রিপ্লে লাগবে বলো সানজিদা। এইচএসসি 28 স্টার স্টুডেন্টস 10 এমএস, এইচএসসি 28 স্টার স্টুডেন্টস 10 মিনিট স্কুল। আমি তোমাদেরকে গ্রুপটার নাম লিখে দিচ্ছি, আমি জানি তোমরা ভুলে যাবা। এইচএসসি 28 স্টার স্টুডেন্টস 10 এমএস এই গ্রুপে পোস্ট করে দিবা, স্টার স্টুডেন্টস 10 এমএস। ঠিক আছে। সাকিবুল বলতেছে অনেক ভালো, খুশবু বলতেছে এখন বলেন প্লিজ। ভাইয়া এখন বললে আমি কয়জনের প্রশ্নের অ্যান্সার দিব, এর থেকে বেটার না তুমি তোমার প্রশ্নটা করবা, আমি তোমার পোস্টের কমেন্টে তোমার প্রশ্নের অ্যান্সার করে দিব, বেটার না এটা? তুমি তোমার প্রশ্নটা আমাকে পোস্টের ভিতরে করবা, আমি তোমাকে ওইখানেই অ্যান্সার করে দিব, তোমার পোস্টের কমেন্টে অ্যান্সার করে দিব, শেষ। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আশা করি আজকের বেসিক বিল্ডিং ক্লাসটা তোমাদের সবার অনেক ভালো লাগছে। তোমাদেরকে যে প্রমিসটা করেছিলাম যে তোমাদেরকে পুরো একটা গাইডলাইন রোড ম্যাপ সবকিছু প্রোভাইড করে দিব, হোপফুলি তোমরা সেটা পেয়ে গেছো। ওকে, সবাই পোস্ট করো, সবার পোস্ট অ্যাপ্রুভ করে দেন তোমাদের সবাইকে পোস্টের রিপ্লাইগুলো দিয়ে দিব। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে ভাইয়ার ক্লাসে লাস্ট পর্যন্ত থাকার জন্য। সবাই তোমাদের কোশ্চেন সহ পোস্ট করো, ভাই অ্যাপ্রুভ করে অ্যান্সার করে দিব। এন্ড অলসো সবাইকে গুড লাক ফর ইউর এসএসসি রেজাল্ট। ইনশাল্লাহ রেজাল্ট যেমনই হবে ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।